দীর্ঘ প্রতীক্ষার পর আজ মেরির স্বপ্ন পূরণের সময় উপস্থিত হয়েছে। মেরি গাছের নিচে দাঁড়িয়ে জিমের অপেক্ষা করছিল। জিম পৌঁছতেই মেরি তাকে লক্ষ্য করে বলল, দিনের বেলা আমি তোমাকে সব কথা বলতে পারিনি। বড় পাদ্রী প্রধান গির্জায় ধন সম্পদ লুকিয়ে এসেছে। সে আমাকে এত বেশি মহব্বত করে যে আমাকে বলেছে প্রধান গির্জার ভূগর্ভস্থ ঘরে টলেডোর সকল গির্জার ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছে। সেই সম্পদের সাথে আমাদের কি সম্পর্ক? জিম বলল, সে সম্পদ আমাদের হস্তগত করতে হবে। মেরি বলল, তোমার মাথা ঠিক নেই। জিম বলল, আমরা সম্পদ নিয়ে কোথায় যাব? সমস্ত সম্পদ আমরা উঠাবো না জিম। মেরি বলল, তুমি আমার সাথে ফিরে চলো। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নেব। তারপর আমরা শহরের বাইরে থাকব, গির্জায় থাকব না। আমাদের বাড়ি খালি পড়ে আছে। বাড়ির সকলে অনেক আগেই চলে গেছে। মুসলিম বাহিনী এসে বললে কি করবে? জিম বলল, আমরা উভয়ে মুসলমান হয়ে যাব। মেরি বলল, শুনেছি যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম বাহিনী তাদের সাথে খুব ভালো ব্যবহার করে। জিম তো কোনো ফেরেশতা ছিল না যে সম্পদের লালসা তার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। বিপুল সম্পদ ছাড়াও মেরির প্রেম তাকে আচ্ছন্ন করে রেখেছিল। মেরি তাকে এমন এক সুখের সন্ধান দিয়েছিল যে কারণে সে টলেডো ফিরে যেতে প্রস্তুত হয়ে গেল। কাফেলা গভীর নিদ্রায় নিমজ্জিত। জিম ধীরপদে তার ঘোড়ার নিকট গেল এবং বাঁধন খুলে ঘোড়ার উপর জিন লাগিয়ে মেরির কাছে চলে এলো। মেরি ঘোড়ায় ওঠার জন্য হাত বাড়িয়ে দিলে জিম ঝুঁকে তার হাত ধরে টেনে ঘোড়ায় উঠিয়ে নিল। তারপর সুতীব্র বেগে টলেডোর উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দিল। ঘুমন্ত কাফেলার কেউ জানতে পারল না যে একটি ঘোড়া দুজন সওয়ারিকে নিয়ে কাফেলা ছেড়ে চলে যাচ্ছে। রাত শেষ হয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে কাফেলা রওনা হবার জন্য তৈরি হয়ে গেল। মেরি ও জিমকে দেখতে না পেয়ে বড় পাদ্রী হইচই শুরু করে দিল। তার সঙ্গী পাদ্রীরা তাকে তিরস্কার করে বলল, ওই মেয়ে তোমার স্ত্রী নয়, সে তোমার মেয়ে বা বোনও নয়, সুতরাং সে চলে গেছে বলে এত হইচই করার কি আছে? সে যদি তার পছন্দের কারোর সাথে চলে গিয়ে থাকে তাহলে তাকে চলে যেতে দাও। ভালোই হয়েছে, ওর মতো একটি রূপসী মেয়ে চলে গেছে। এমন অনিশ্চিত সফরে ওর মতো রূপসী মেয়ে থাকলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। আমাদের কাফেলায় আরও অনেক মেয়ে আছে, তারাও যদি ভেগে যায় তাহলে মন্দ হয় না। অন্যান্য পাদ্রীদের এসব কথা শুনে বড় পাদ্রী চুপ হয়ে গেল। কাফেলা রওনা হয়ে গেল। ঐতিহাসিকগণের মত অনুযায়ী এ সকল পাদ্রীরা রোমের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোমে রয়েছে বিশ্বের কেন্দ্রীয় গির্জা ও পোপদের হেডকোয়ার্টার ভ্যাটিকান সিটি। কাফেলা যখন সামনের দিকে অগ্রসর হলো ঠিক সেই সময় মেরি ও জিম টলেডোর প্রধান ফটক খোলার অপেক্ষা করছিল। রাতের অন্ধকার থাকতেই তারা 13-14 মাইলের মতো দূরত্ব অতিক্রম করে শহর রক্ষা প্রাচীরের নিকট এসে পৌঁছল। ফটক খোলার সাথে সাথে তারা শহরে প্রবেশ করল। মেরি জিমকে নিয়ে তার নিজ বাড়িতে উঠল। তারা ঘরে প্রবেশ করে দেখল ঘরের আসবাবপত্র, খাট পালঙ্ক, বিছানাপত্র এমনভাবে রাখা আছে যেন ঘরের লোকজন কিছুক্ষণের জন্য বাইরে গেছে, এখনই ফিরে আসবে। সারাদিন উভয়ে ঘরের মধ্যেই কাটালো। লোকজন একে একে শহর ছেড়ে চলে যাচ্ছিল। বাড়ি ঘর লোকশূন্য হয়ে যাচ্ছিল। কারো খালি ঘরে যদি কেউ প্রবেশ করত তাহলে বলার কেউ ছিল না। জিম ও আয়না মেরির এমন কোনো আশঙ্কা ছিল যে কেউ তাদেরকে জিজ্ঞাসা করবে, এই ঘরে কি করছো? তখনও রাতের অর্ধপ্রহর শেষ হয়নি। মেরি ও জিম ঘর থেকে বের হয়ে প্রধান গির্জার দিকে চলতে শুরু করলো। জিমের হাতে ছিল ঘোড়ার লাগাম। তারা উভয়ে পায়ে হেঁটে পথ চলছিল। তাদের ধারণা ছিল গির্জার গেইটে তালা লাগানো থাকবে, কিন্তু তারা গেইট উন্মুক্ত দেখতে পেল। গির্জার ভিতর ছিল ঘুটঘুটে অন্ধকার। এর চেয়ে বেশি অন্ধকার হলেও জিম আর মেরির জন্য গির্জার আনাচে কানাচে পৌঁছা অসম্ভব ছিল না, কারণ গির্জার প্রতিটি ইট পাথর সম্পর্কে তারা অবগত। তাদের হাতে একটি মশাল। ভূগর্ভস্থ ঘরে মশালের প্রয়োজন হতে পারে ভেবে তারা তা সাথে করে নিয়ে এসেছে। তারা উভয়ে গির্জায় প্রবেশ করল। তারা যে স্থানে গিয়ে পৌঁছল সেখানে ভূগর্ভস্থ ঘরের ঢাকনা ছিল। জিম আয়নামেরির ঘর থেকে একটি কোদাল নিয়ে এসেছিল। জিমের সাথে ছিল একটি তলোয়ার ও একটি খঞ্জর, আর মেরির সাথে ছিল একটি খঞ্জর। মেরি ও জিম ভূগর্ভস্থ ঘরের ঢাকনার উপর এসে দাঁড়ালো। জিম সতর্কতার সাথে মশাল জ্বালাচ্ছিল, আর মেরি দ্রুত হাতে ঢাকনার উপর বিছানো কালিনের উপর থেকে সবকিছু সরিয়ে ফেলল। মেরি জানত কিভাবে ভূগর্ভস্থ ঘরে প্রবেশ করতে হয়। জিম ও মেরি
উভয়ে মিলে ঢাকনা উঠিয়ে ভূগর্ভস্থ ঘরে প্রবেশ করল। ভূগর্ভস্থ ঘরে খোঁড়াখুড়ির ফলে মাটি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক স্থানে স্তূপ আকারে মাটি রাখা ছিল। মেরি একদিকে ইঙ্গিত করে বলল, এখানেই গুপ্তধন আছে জিম। আমরা অনেক সহজেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পেরেছি, কিন্তু আমরা তো খুব বেশি ধন সম্পদ নিতে পারবো না। জিম বলল, যা পারবো তাই নিয়ে যাব। মেরি বলল, আমি এখানে কিছুই রেখে যাব না। জিম খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, একবারে যা পারবো তা নিয়ে তোমাদের ঘরে রেখে আবার আসবো, তারপর আবার আসবো, এভাবে কয়েকবার সমস্ত সম্পদ নিয়ে গিয়ে তোমাদের ঘরে পুঁতে রাখবো। মুসলিম বাহিনী যদি এসে পড়ে তাহলে আমরা এই সম্পদ বাঁচানোর জন্য মুসলমান হয়ে যাব। তখন মুসলিম বাহিনী আমাদের ঘর লুণ্ঠন করবে না। বাড়িতে আমরা খ্রিস্ট ধর্ম পালন করব এবং নিজেদের ইবাদত করব। ধর্মের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই, মেরি বলল। মুসলমান হোক বা খ্রিস্টান, সকলেই আমার কাছে সমান। মাটি ঘোরার কোনো প্রয়োজন ছিল না। আলগা মাটিগুলো সরিয়ে ফেললেই চলতো। জিম অতি দ্রুত মাটি সরাতে লাগলো। খুব অল্প সময়ের মধ্যে সে একটি গর্ত থেকে প্রায় 3 ভাগ মাটি সরিয়ে ফেলল। মাটি সরাতে সরাতে সে হঠাৎ লাফিয়ে পিছু হটে এলো। মনে হলো কোনো ফনা তোলা সাপ তার উপর হামলা করেছে। কি হলো? মেরি জিজ্ঞেস করলো। সামনে গিয়ে গুপ্তধন দেখে এসো, জিম বলল। মেরি মশাল হাতে নিয়ে গর্তের কাছে গিয়ে চিৎকার করে উঠল। গর্তে 3টি লাশ পড়েছিল। লাশ দেখে ভয় পাওয়ারই কথা, কিন্তু এই লাশগুলোর সাথে মাথা ছিল না। 3টি মাথা প্রতিটি লাশের বুকের উপর রাখা ছিল। এই দৃশ্য দেখে মেরি কাঁপতে কাঁপতে জিমকে জড়িয়ে ধরল। লাশগুলোর রক্ত দেখছি এখনো শুকায়নি, জিম বলল। মনে হচ্ছে কিছুক্ষণ আগে তাদেরকে হত্যা করে দাফন করা হয়েছে। এদেরকে কেন হত্যা করা হয়েছে? মেরি জানতে চাইল। এরা হয়তো জানতো এখানে গুপ্তধন আছে, জিম বলল। এরা মনে হয় গুপ্তধন নেওয়ার জন্য এসেছিল। পাদ্রী নিশ্চয় এখানে প্রহরী রেখে গেছে। প্রহরীরাই এদেরকে হত্যা করেছে, কিংবা এরা বেশি সংখ্যক লোক এসেছিল গুপ্তধন নেওয়ার জন্য। অংশীদান কমানোর জন্য নিজেরাই নিজেদের 3 জন লোককে হত্যা করেছে। তাহলে তো গুপ্তধন আর নেই, মেরি বলল। তুমি সরো, জিম বলল। আমি দ্বিতীয় গর্ত থেকে মাটি সরিয়ে দেখছি। মেরি দূরে গিয়ে দাঁড়ালো। জিম দ্বিতীয় গর্তের মাটি সরাতে শুরু করলো। জিমের পিঠ সিঁড়ির দিকে ছিল। সে দ্বিতীয় গর্ত থেকে মাত্র মাটি সরানো শুরু করেছে। এমন সময় সিঁড়ির দিক থেকে এক ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে দৌড়ে এসে জিমের উপর আক্রমণ করে বসল। এ সম্পদ আমার, লোকটি জিমের পিঠে তলোয়ার সমূলে বিদ্ধ করে বলল। এই সম্পদের কারণেই আমি একাকী এখানে রয়ে গেছি। তলোয়ারের আঘাতে জিম মাটিতে লুটিয়ে পড়ল। হামলাকারী মেরির দিকে তাকালো। সে মেরিকে আক্রমণ করতে উদ্যত হলো। মেরির কাছেও খঞ্জর ছিল, কিন্তু সে খঞ্জর চালাতে পারত না। হামলাকারী মেরির উপর আক্রমণ করতে উদ্যত হতেই মেরি তার হাতের জ্বলন্ত মশাল হামলাকারীর মুখের উপর ছুঁড়ে মারল। মশালের আগুনে হামলাকারীর চেহারা ঝলসে গেল। হামলাকারী তলোয়ার ফেলে 2 হাতে চেহারা ধরে মাটিতে বসে পড়ল। মেরি মশাল তুলে নিয়ে দ্বিতীয়বার তার চেহারার উপর ছুঁড়ে মারল। মশালের আগুন হামলাকারীর হাতে লাগলে সে হাত সরিয়ে নিল, ফলে চেহারা আরও ঝলসে গেল। হামলাকারীর পিছনে জিম মাটিতে পড়ে ছটফট করছিল। হামলাকারী মশাল থেকে বাঁচার জন্য পিছনে সরে এলে জিমের শরীরের সাথে ধাক্কা লেগে পড়ে গেল। জিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তার কাছেই একটি কোদাল পড়েছিল। জিম কোদালটি উঠিয়ে শুয়ে থেকেই হামলাকারীর মাথা লক্ষ্য করে আঘাত করল। সাথে সাথে মেরি দৌড়ে এসে হামলাকারীর বুকে খঞ্জর বসিয়ে দিল। তারপর খঞ্জর টেনে বের করে আবার আঘাত হানল। মেরি, জিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে বলল, দ্রুত এখান থেকে পালিয়ে যাও। তোমার ঘরে গিয়ে আত্মগোপন করে থাকো। না জিম, আমি তোমাকে এখানে রেখে কোথাও যাব না, মেরি কান্না বিজড়িত কণ্ঠে বলল। মেরি জিমের কাছে গিয়ে তার মাথা খুলে তুলে নিতেই জিম শেষ নিঃশ্বাস ত্যাগ করল। জিমের মাথা একদিকে হেলে পড়ল। হামলাকারীও মারা গেল। মশাল মেজের উপর জ্বলছিল। ভূগর্ভস্থ ঘরের দেয়াল ও ছাদে মশালের আলোতে ছায়া নড়াচড়া করছিল। মনে হচ্ছিল ওই মৃত্যু ব্যক্তিদের প্রেতাত্মা সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। গুপ্তধন অন্য গর্তে ছিল। গুপ্তধনের স্তূপের উপর 2টি লাশ পড়েছিল। তাদের শরীর থেকে তখনও রক্ত পড়ছিল। আয়না মেরি ভয়ে থরথর করে কাঁপছিল। মশালের আলোর রহস্যময় ছায়া তাকে আরও বেশি ভীত করে তুলল। হঠাৎ তার মনে হলো আরও কেউ এখানে চলে আসতে পারে। হয়তো গির্জাতেই কেউ আছে। সে মশাল সেখানে ফেলে ভূগর্ভস্থ ঘর হতে বের হয়ে উপরে উঠে এলো। ভূগর্ভস্থ ঘরের সিঁড়ির
দরজা বন্ধ করে সে ধীরে ধীরে চলতে লাগলো। চারদিকে নিকষ কালো অন্ধকার। সে যদি গির্জা সম্পর্কে অবগত না হতো তাহলে সে এই অন্ধকার দেয়াল, পিলার ও অন্যান্য বস্তুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেত। গির্জা হতে বের হওয়ার কোনো রাস্তাও সে খুঁজে পেত না। ভয়ের কারণে তার পাও চলছিল না। গির্জা হতে বের হতেই তার ভয় করছিল। আন্দালুসিয়ার রাজধানী টলেডোর রাত নীরবে নিবৃতে কেটে যাচ্ছিল। গোটা শহরে ভূতের নিস্তব্ধতা বিরাজ করছিল। শহরের অধিকাংশ বাড়ি মানবশূন্য হয়ে পড়েছিল। এই অবস্থা একজন সুন্দরী যুবতী মেয়ের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল। গির্জায় আত্মগোপন করে থাকাও সে নিজের জন্য নিরাপদ মনে করছিল না। সে সাহসে বুক বেঁধে বাইরে বেরিয়ে পড়ল। তারপর ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে দেওয়ালের আড়াল দিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে ভেতর থেকে সে দরজা বন্ধ করে দিল। রাতের আধার কেটে যখন ভোরের আলো ফুটে উঠল তখন তারিক বিন জিয়াদ তার বাহিনীকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। টলেডো পৌঁছার আগ পর্যন্ত তারিক বিন জিয়াদের বাহিনীর জন্য এটাই ছিল শেষ যাত্রাবিরতি। সফরও খুব দীর্ঘ ছিল। তারিক বিন জিয়াদ তার সকল সালারদেরকে নিয়ে টলেডোর মতো গুরুত্বপূর্ণ দুর্গ সফলভাবে দখল করার জন্য মহড়ার ব্যবস্থা করলেন। 712 খ্রিস্টাব্দ মোতাবেক 93 হিজরির শেষ দিনগুলোর ঘটনা। আফ্রিকার সম্মানিত আমির মুসা বিন নুসাইর 18,000 সিপাহীর এক বিশাল বাহিনী নিয়ে আন্দালুসিয়ার দক্ষিণ সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে অবতরণ করেন। অমুসলিম ঐতিহাসিকগণ তো সবসময় মুসলমানদের দোষ খুঁজে বেড়ান, কিন্তু এক্ষেত্রে মুসলিম ঐতিহাসিকগণও লিখেছেন যে মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদকে সাহায্য করার জন্য আন্দালুসিয়ায় পৌঁছেননি, বরং তিনি আন্দালুসিয়ার বিজয় মুকুট অর্জন করতে চাচ্ছিলেন। তারিক বিন জিয়াদকে সকলেই আন্দালুসিয়ার বিজেতা আখ্যায়িত করছিল। তার বিজয়ের বিভিন্ন সংবাদ খলিফা ওলিদ বিন আব্দুল মালিকের নিকট পৌঁছানো হচ্ছিল। খলিফার পক্ষ থেকে তারিক বিন জিয়াদের নিকট পয়গামও পাঠানো হতো। এটা মুসা বিন নুসাইর পছন্দ করছিলেন না। আরব মুসলমানরা বারবার মুসলমানদেরকে শিকেলে ও গেয়র মতো মনে করত। মুসা বিন নুসাইর এটা মেনে নিতে পারছিলেন না যে তার আজাদকৃত একজন গোলামকে আন্দালুসিয়ার বিজেতা বলা হবে। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন সে সময় মুসা বিন নুসাইরের বয়স হয়েছিল 80 বছর। তাই তিনি পূর্ণ বিচক্ষণতার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারছিলেন না। প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি তার অধীনস্থ উপদেষ্টাদের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এ সকল উপদেষ্টারা তাকে তাদের হাতের মুঠোয় ভরে নিয়েছিল। তারাই তাকে বুঝিয়েছিল যে একজন গোলামকে আন্দালুসিয়ার মতো বিশাল সাম্রাজ্যের বিজেতা বলা মনিবের জন্য অপমানজনক। এমন কিছু ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় যার দ্বারা মুসা বিন নুসাইরের মানসিকতা বোঝা যায়। তিনি যখন তারিক বিন জিয়াদকে আন্দালুসিয়ায় পাঠিয়েছিলেন তখন তার সাথে মাত্র 7,000 সৈন্য দিয়েছিলেন। সেই বাহিনীতে অশ্বারোহীর সংখ্যা ছিল খুবই কম। কিন্তু মুসা বিন নুসাইর যখন নিজে আন্দালুসিয়ার উদ্দেশ্যে রওনা হলেন তখন তার সাথে ছিল 18,000 সিপাহী, তন্মধ্যে 10,000 অশ্বারোহী আর 8,000 পদাতিক। তিনি যদি তারিক বিন জিয়াদের প্রতি হিতাকাঙ্ক্ষী হতেন তাহলে নিজে আন্দালুসিয়া না এসে এই 18,000 সৈন্যের বাহিনীকে তারিক বিন জিয়াদের সাহায্যে পাঠিয়ে দিতে পারতেন। দ্বিতীয়ত, তিনি যখন আন্দালুসিয়ার উদ্দেশ্যে রওনা হন তখন তিনি তার 2 পুত্র আবদুল্লাহ ও মারওয়ানকে সালার বানিয়ে নিজের সাথে রাখেন। বড় ছেলে আব্দুল আজিজকে আফ্রিকার আমির নিযুক্ত করেন। তৃতীয়ত, তিনি কুরাইশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও সাথে নিয়েছিলেন। তাদের মধ্যে আলী বিন আবিল হুমা ও হায়াত বিন তামিমি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বাহিনীতে 2-3 জন বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরামও ছিলেন যাদের শারীরিক অবস্থা লড়াই করার মতো ছিল না। তাছাড়া তিনি কয়েকজন সাহাবায়ে কেরামের সন্তানকেও তার বাহিনীর সাথে নিয়ে যান। তার উদ্দেশ্য ছিল বারবার সম্প্রদায়ের উপর আরবদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। মুসা বিন নুসাইরের মনের কথা এভাবেই প্রকাশ হয়ে পড়েছিল যে তিনি 18,000 সৈন্য নিয়ে আন্দালুসিয়া গেছেন, কিন্তু তিনি তারিক বিন জিয়াদকে তার আগমন সম্পর্কে সংবাদ দেওয়ার কোনো প্রয়োজনও মনে করেননি। বরং তিনি তারিক বিন জিয়াদকে এই নির্দেশ পাঠিয়েছিলেন যে তারিক বিন জিয়াদ যেখানে আছে সেখানে যেন অবস্থান করে, সামনে অগ্রসর না হয়। সামরিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে স্পষ্টতই বোঝা যায় যে এই নির্দেশনাও ছিল ক্ষতিকর, কারণ সেই পরিস্থিতিতে একমাত্র তারিক বিন জিয়াদই বুঝতে পারছিলেন তাকে কি পদক্ষেপ নিতে হবে। তারিক তার সালারদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের একজনও তাকে এই পরামর্শ দেয়নি যে অগ্রযাত্রা বন্ধ করে এখানে বসে থাকা উচিত। মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদকে মাত্র 7,000 সৈন্য দিয়ে পাঠিয়েছিলেন।
সেই বাহিনীর সকলেই ছিল বারবার সম্প্রদায় যদিও লড়াকু ছিল, কিন্তু নিয়মিত যুদ্ধ করার নিয়মকানুন তাদের জানা ছিল না। তাদের নিকট গুপ্তচর বৃত্তির কোনো ব্যবস্থাও ছিল না। অথচ একটি সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার গুপ্তচর ইউনিট। বারবাররা শুধু লড়াই করতে জানত, কিন্তু মুসা বিন নুসাইর যখন আন্দালুসিয়া যান তখন তার সাথে ছিল গুপ্তচর বাহিনীর শক্তিশালী একটি ইউনিট। এই গুপ্তচর ইউনিটের কারণে পূর্বেই তিনি জানতে পারতেন সামনের রণাঙ্গনে তাকে কি পদক্ষেপ নিতে হবে এবং শত্রুপক্ষের শক্তি কতটুকু। তারিক বিন জিয়াদ যেসব এলাকা জয় করে সামনে অগ্রসর হচ্ছিলেন তার মধ্যে প্রসিদ্ধ দুটি এলাকা হলো মেডোনা সেডোনা ও কারমোনা। মুসা বিন নুসাইরের গোয়েন্দা নেটওয়ার্ক তাকে এই সংবাদ দিল যে তারিক বিন জিয়াদ এই শহরগুলোর প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য খ্রিস্টানদের নিয়োগ দিয়েছিলেন। তারিক বিন জিয়াদের এটাও একটা অপারগতা ছিল যে তার নিকট প্রশাসন চালানোর মতো কোনো যোগ্য লোক ছিল না, তাই তিনি বাধ্য হয়ে খ্রিস্টান ও ইহুদি প্রশাসক নিযুক্ত করেন। মুসা বিন নুসাইর জানতে পারলেন যে এই শহর দুটিতে খ্রিস্টানরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে, অতি সত্বর তারা বিদ্রোহ ঘোষণা করবে। মুসা বিন নুসাইর হঠাৎ এই শহর দুটিতে প্রবেশ করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ক্ষমতা যেহেতু মুসলমানদের ছিল, তাই মুসলিম বাহিনীকে শহরে প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয় না। মুসা বিন নুসাইর শহরগুলোর উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আরব প্রশাসক নিযুক্ত করেন। এই শহর দুটিতে মুসা বিন নুসাইরের কৃতিত্ব শুধু এতটুকু ছিল যে শহর দুটিতে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার আগেই তিনি বিদ্রোহের স্ফুলিঙ্গ নির্বাপিত করে দিয়েছিলেন। কিন্তু দামেস্কে খলিফার দরবারে এই সংবাদ পাঠানো হলো যে মুসা বিন নুসাইর ওই শহর দুটি জয় করেছেন। এরপর মুসা বিন নুসাইর যখন এশবিলিয়া শহরের দিকে অগ্রসর হন তখন তার যুদ্ধ পারঙ্গমতা ও নেতৃত্বের পরীক্ষা হয়। এশবিলিয়া আন্দালুসিয়ার একটি বড় শহর। তারিক বিন জিয়াদ এই শহর আক্রমণ করেননি, কারণ তিনি সর্বপ্রথম আন্দালুসিয়ার প্রাণকেন্দ্র ও রাজধানী টলেডো যখন দখল করতে চাচ্ছিলেন। তিনি মনে করতেন রাজধানীতে বাদশার সিংহাসন এখন খালি পড়ে আছে, মূলত আন্দালুসিয়ায় এখন কারো বাদশাহী নেই, তাই টলেডো দখল করতে পারলে অন্যান্য এলাকা দখল করা সহজ হবে। তারিক বিন জিয়াদ কর্ডোবা ও গ্রানাডাকেও টলেডোর মতো গুরুত্বপূর্ণ শহর মনে করতেন। প্রফেসর ডোজি লেখেন, এই তিনটি গুরুত্বপূর্ণ শহর হস্তগত হয়ে গেলে অন্য সব এলাকার কোনো গুরুত্ব থাকবে না। তখন সেসব এলাকার সৈন্যরা এমনিতেই হাতিয়ার সমর্পণ করবেন। এটাই ছিল তারিক বিন জিয়াদের সামরিক বিচক্ষণতা ও যুদ্ধ জয়ের নিগুড় তত্ত্ব। তিনি সর্বোচ্চ রণকৌশল প্রয়োগ করে অল্প সংখ্যক সৈন্যের মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করতে চাচ্ছিলেন। মুসা বিন নুসাইর পূর্বেই তার গুপ্তচর ইউনিটের সদস্যদেরকে এশবিলিয়া পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি মেডোনা সেডোনা ও কারমোনার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এশবিনিয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করেছিলেন। অবশেষে তিনি এশবিনিয়া অবরোধ করে বসেন। তার ধারণা ছিল এই বিশাল বাহিনীর মাধ্যমে তিনি অতি সহজে এশবিলিয়া দখল করে নিতে পারবেন, কিন্তু সেখানকার সৈন্যবাহিনী অত্যন্ত বীরত্বের পরিচয় দিল এবং এমন রণকৌশল অবলম্বন করল যে মুসা বিন নুসাইর অল্প সময়ের মধ্যে বুঝতে পারলেন এই দুর্গ জয় করা খুব একটা সহজ হবে না। এশবিলিয়ার আদিবাসীরা এমন প্রতিরোধের ব্যবস্থা করল যে সকালবেলা তারা হঠাৎ করে দুর্গের দুটি ফটক খুলে দিত। তারপর বাঁধ ভাঙ্গা জোয়ারের ন্যায় অশ্বারোহী বাহিনী দুর্গ থেকে বের হয়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিতে হামলা করে বসত। তারা এক স্থানে জমে লড়াই করত না, বরং তলোয়ার ও বর্ষা দ্বারা আঘাত হানতে হানতে ঘুরে দুর্গের ভিতর ঢুকে যেত। কখন কোন দিক থেকে তারা আক্রমণ করবে তা কিছুই বোঝা যেত না। মুসা বিন নুসাইর এই অবস্থার মোকাবেলা করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। অবরোধ দীর্ঘায়িত হতে লাগলো। এভাবে অবরোধ করে বসে থাকতে থাকতে 1 মাস অতিবাহিত হয়ে গেল। মুসা বিন নুসাইর ছিলেন অভিজ্ঞ সেনাপতি। তিনি জীবনে অনেক দুর্গ জয় করেছেন। যুদ্ধের ময়দানে নিজেও একজন সাধারণ সৈন্যের মতো লড়াই করতেন, কিন্তু এখন তিনি জীবনের শেষ বেলায় উপনীত হয়েছেন। তার বার্ধক্যপীড়িত শরীরে আগের মতো সেই শক্তি ছিল না যা তাকে দুর্গ প্রাচীরের উপর আরোহণ করতে সাহায্য করবে। খ্রিস্টান বাহিনী একের পর এক তার বাহিনীর ক্ষতি করছিল, কিন্তু তিনি তাদেরকে কোনো কিছুতেই পরিস্থিতির মোকাবেলা করতে পারছিলেন না। তাই তিনি গভীরভাবে চিন্তা করছিলেন এখন কি করা যায়। অবশেষে তার 2 ছেলে আবদুল্লাহ ও মারওয়ান অত্যন্ত বীরত্ব প্রদর্শন করলেন।
খ্রিস্টান বাহিনী যখন দুর্গের বাইরে এসে মুসলিম বাহিনীর উপর আক্রমণ করল, তখন তারা দুজন তাদের অশ্বারোহী বাহিনীকে দ্রুত হাঁকিয়ে একেবারে দুর্গ প্রাচীরের কাছে নিয়ে গেলেন। এভাবে তারা খ্রিস্টান বাহিনীর দুর্গে ফিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলেন। মুসলিম বাহিনীর জন্য ভয়ের কারণ ছিল তাদের উপর দুর্গ প্রাচীর থেকে তীরন্দাজ বাহিনী তীর বর্ষার আক্রমণ করতে পারে। মুসলিম বাহিনী এই বিপদকে উপেক্ষা করে দুর্গের প্রাচীর ঘেঁষে অবস্থান গ্রহণ করে। তারপর খ্রিস্টান অশ্বারোহী বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে তাদেরকে খতম করে দেয়। এ ধরনের যুদ্ধকৌশল অবলম্বন করলে অনেক বেশি প্রাণহানির সম্ভাবনা থাকে, কিন্তু এছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। এমন বীরত্ব ও সাহসিকতার সাথে ৩-৪ বার প্রতিরোধ গড়ে তোলার ফলে দুর্গের সৈন্য সংখ্যা অনেক কমে গেল। মুসা বিন নুসাইর এই সিদ্ধান্তে অটল থাকলেন যে যত বেশি রক্তের প্রয়োজন হোক না কেন এই শহর জয় করতেই হবে। অবশেষে ১.৫ মাস পর এশবিলিয়া মুসলিম বাহিনীর হাতে বিজিত হল। আন্দালুসিয়ার আরেকটি বড় শহর হল মেরিডা। কোনো ঐতিহাসিক লিখেছেন টলেডোর চেয়েও মেরিডার গুরুত্ব ছিল বেশি। মুসা বিন নুসাইর এই শহরের দিকে রওনা হলেন। তারিক বিন জিয়াদ টলেডোর দিকে অগ্রসর হচ্ছিলেন। এই যুদ্ধের ব্যাপারে তিনি এতটাই চিন্তিত ছিলেন যে ইতিপূর্বের কোনো যুদ্ধের ব্যাপারে তিনি এতটা চিন্তিত ছিলেন না। টলেডোর প্রাকৃতিক ও সামরিক প্রতিরক্ষার যে বিবরণ তিনি শুনেছিলেন তা তাকে পেরেশান করে তুলেছিল। তারিক বিন জিয়াদ তার সালারদের নিকট কয়েকবার মুসা বিন নুসাইরের ব্যাপারে অসন্তুষ্টির কথা প্রকাশ করলেন। তিনি তাদেরকে বললেন, মুসা বিন নুসাইর কোনো নতুন সেনা সাহায্য ও যুদ্ধরসদ পাঠাচ্ছেন না, অথচ যুদ্ধরসদ ও সেনা সাহায্যের প্রয়োজন খুবই তীব্র। আমাদের সৌভাগ্য এই যে কয়েক হাজার বারবার মুসলমান স্বেচ্ছায় এগিয়ে এসেছে, তা না হলে এত কম সংখ্যক সৈন্যদল নিয়ে এই অল্প সময়ে এত বড় সাফল্য অর্জন করা সম্ভব হতো না। তারিক বিন জিয়াদ তো জানতেনই না যে খোদ মুসা বিন নুসাইর 10,000 অশ্বারোহী 8,000 পদাতিক সৈন্য নিয়ে আন্দালুসিয়া প্রবেশ করেছেন। টলেডোর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত, এটাই তারিক বিন জিয়াদ জানতেন, কিন্তু বর্তমানে টলেডোর অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। টলেডোর শাহী মহলে অন্যরকম এক নাটক মঞ্চস্থ হচ্ছিল। শাহী মহলে কোনো বাচ্চা ছিল না। রডারিকের বেশ কয়েকজন সন্তান ছিল। তাদের মধ্যে একমাত্র রাসমাইন্ডি ছিল তার বৈধ সন্তান। তার বয়স ছিল 18-19। নিয়ম অনুযায়ী সেই ছিল সিংহাসনের উত্তরাধিকারী, কিন্তু এই বয়সেই সে অত্যন্ত বিলাসপ্রিয় হয়ে পড়েছিল। মা বাবা তাকে রাজকর্মের প্রতি মনোযোগী করতে চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয়নি। রাসমান্ডের সবচেয়ে প্রিয় শখ ছিল শিকার করা আর সুন্দরী রূপসী মেয়েদের সান্নিধ্য লাভ করা। সে কোনো সুন্দরী যুবতী মেয়েকে দেখলেই তাকে নিজের ঘরে নিয়ে আসত, তারপর কিছুদিন তাকে নিজের কাছে রেখে বিদায় করে দিত। রডরিক ছিল আন্দালুসিয়ার শাহানশাহ। সে তার শাহী মহলে হেরেম বানিয়ে রেখেছিল। তার হেরেমে শুধু আন্দালুসিয়ার মেয়েরাই থাকতো না, বরং আশপাশের রাজ্যের সুন্দরী মেয়েরাও সেখানে থাকত। এদের 2-3 জনকে সে এমনভাবে হেরেমে স্থান দিয়েছিল যে মনে হতো তারা তার বৈধ স্ত্রী। তার বৈধ স্ত্রী শুধু একজনই ছিল, আর সেই স্ত্রীর ঘরেই জন্ম নিয়েছিল তার বিলাসপ্রিয় ছেলে রাজমান্ড। এছাড়াও অন্য রমণীদের ঘরে রডরিকের যে ছেলে সন্তান জন্মেছিল তারা সকলে অবৈধ হওয়ার কারণে তাদেরকে রাজপুত্র বলা হতো না। হেরেমের অন্যান্য রমণীদেরকে কিছুদিন অতিবাহিত হওয়ার পরেই বের করে দেওয়া হতো। তাদের জায়গায় নতুন রমণীদেরকে নিয়ে আসা হতো, কিন্তু তাদের মধ্যে 2-3 জন রমণী রডরিকের প্রিয়ভাজন হয়ে গিয়েছিল। মধ্যবয়সেও তারা শাহী মহলেই অবস্থান করত। তাদের সন্তানরা যৌবনে পদার্পণ করেছিল। রডরিকের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত কে হবে তা নিয়ে সমস্যা দেখা দিল। এ সময় রডরিকের উপপত্নীরাও তাদের ছেলেদেরকে আন্দালুসিয়ার বাদশা বানানোর জন্য ষড়যন্ত্র শুরু করল। কিন্তু রডরিকের বৈধ সন্তান রাজমান্ডের বর্তমানে অন্য কেউ সিংহাসনে বসতে পারছিল না। টলেডোতে সেনাবাহিনীর জেনারেল ছিল ইগো বেলজি। সে রডরিকের একান্ত আস্থাভাজন ব্যক্তি ছিল। সেনাবাহিনীর লোকেরা মনে করত যে ইগো বেলজি অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ জেনারেল, তাই রডরিক তাকে টলেডোতেই রাখত। কখনো কোনো যুদ্ধে টলেডোর বাইরে পাঠানো হতো না। প্রকৃত সত্য হলো সে রানীর একান্ত প্রিয় মানুষ। রডরিকের ওপর রানীর প্রভাব ছিল খুব বেশি। রানীর কোনো কথাই রডরিক অমান্য করতে পারত না। রানীর প্রতি রডরিকের এই আনুগত্যের প্রতিদানও রানী যথাযথভাবে আদায় করত। কোথাও কোনো সুন্দরী রূপসী মেয়ে পেলে রানী থেকে উপহারস্বরূপ রডরিকের নিকট পেশ করত। রডরিকের ছেলে রাসমান্ড ওই সকল যুবতী মেয়েদেরকে তার শয্যাসঙ্গী বানাত।
যারা রডারিকের উপপত্নীদের গর্ভজাত ছিল। এ সকল মেয়েদের মধ্যে লিজা নামে একটি যুবতী মেয়ে ছিল। তার বয়স 22 কি 23 হবে। বারাকসার নামে তার একজন ভাইও ছিল। সে ছিল 25-26 বছরের যুবক। শাহী মহলে তার বেশ ভালো প্রভাব ছিল। জেনারেল ইউগো বেলজিও রডারিকের মতোই বিলাসপ্রিয় ছিল। রডারিকের মৃত্যুর পর শাহী মহলে সেই ছিল অঘোষিত সম্রাট। তার নির্দেশেই শাহী মহলে কার্যকর হতো। সে লিজার প্রতি অনেকটা দুর্বল ছিল। রডারিকের মৃত্যুর পর সে লিজাকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু লিজা তাকে কোনো পাত্তাই দিল না। অবশেষে জেনারেল লিজাকে বিবাহ করার প্রস্তাব দিল, কিন্তু লিজা তাতে সম্মত হলো না। ফলে জেনারেল তাকে কঠিন ধমকি দিল। লিজাও জেনারেলকে পাল্টা ধমকি দিয়ে বলল, সে যদি তাকে আর কখনো বিরক্ত করতে চেষ্টা করে তাহলে সে রানীর কাছে সব বলে দেবে। লিজা হয়তো জানত যে জেনারেল রানীকে খুব ভয় পায়। শাহী মহলে রানীর প্রভাব ছিল সবার উপর। রানীর অনুগ্রহে মহলে এই জেনারেলকে সবাই সমূহ করে চলত। তারিক বিন জিয়াদ যখন টলেডোর দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন এক রাতে লিজা জেনারেল ইউগো বেলজির ঘরে এসে উপস্থিত হলো। তুমি কেমন আছো? জেনারেল ইউগো বেলজি অবাক হয়ে জিজ্ঞেস করল। আপনার কাছেই এসেছি, লিজা বলল। আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? তোমাকে এখানে আসতে কেউ দেখেনি তো? জেনারেল জিজ্ঞেস করল। না, কেউ দেখেনি, লিজা বলল। লিজা জানত না যে এক ব্যক্তি তাকে লক্ষ্য করছে এবং তার পিছু নিয়ে এখানে এসেছে। সে হলো রাজমান্ড। আমি অপ্রাপ্তবয়স্ক ও বেকুফ নই, জেনারেল বলল। তোমার চেহারা ও তোমার অঙ্গভঙ্গি বলে দিচ্ছে তুমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছ। তোমার উদ্দেশ্য কি বলো? আমি অল্প বয়সী ও অনভিজ্ঞ, লিজা বলল। আমার অভিজ্ঞতা নেই কাউকে আয়ত্তে আনার জন্য কিভাবে কি করতে হয়। এজন্য আমি খোলাখুলি কথা বলছি। আপনি আমাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলাম। আমার স্থলে যদি আপনি হতেন তাহলে আপনিও তাই করতেন। আমার ও আপনার মাঝে বয়সের বিস্তর পার্থক্য। এখন আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতে চাই। আপনি চাইলে আমাকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখতে পারেন, কিংবা উপপত্নী হিসেবে গ্রহণ করতে পারেন। তুমি কি জন্য এসেছো তা আগে বলো, ইউগো বেলজি বলল। আপনি জানেন বারগাসান আমার ভাই, লিজা বলল। আপনি এও জানেন যে আমরা দুই ভাই বোন শাহানশাহ রডারিকের সন্তান। আপনি কি মনে করেন না যে আমার ভাইও সিংহাসনের হকদার? কিন্তু বারগাসান তো বাদশার বৈধ সন্তান নয়, ইউগো বেলজি বলল। ধর্মও তাকে রডারিকের সন্তান হিসেবে স্বীকৃতি দেবে না। তোমার এই অভিলাষ ছোট বাচ্চাদের মতো। এ আশা তুমি পরিত্যাগ করো। জেনারেল ইউগো বেলজি শরাব পান করছিল। লিজা তার কোলে এসে বসে বাচ্চাদের মতো তাকে আদর করতে লাগলো। শরাব ও সুন্দরী মেয়ের স্পর্শ বৃদ্ধ জেনারেলের মনে নতুন যৌবনের স্পন্দন এনে দিল। সে অবিবেচকের মতো বলতে শুরু করলো, তুমিই বলো, আমি কিভাবে তোমার ভাইকে সিংহাসনে সমাসীন করতে পারি? রাজমান্ডকে হত্যা করে ফেলুন, লিজা বলল। রাজমুকুট ও রাজ সিংহাসনের উত্তরাধিকারী তো একমাত্র সেই। ঘোষণা হোক বা না হোক, বাদশাহ সেই যখন মারা যাবে তখন আপনি বারগাসানকে বাদশাহ ঘোষণা করতে পারবেন। তুমি শুধু নিজের ভাইয়ের মাথায় আন্দালুসিয়ার রাজমুকুট রাখার জন্যই কি এক মায়ের একমাত্র সন্তানকে হত্যা করতে চাও? বৃদ্ধ জেনারেল শরাবের নেশায় টলতে টলতে বলল। শুধু এজন্যই নয়, লিজা বলল। আমি শাহজাদা রাজমান্ডকে হত্যা করতে চাই, কারণ তার দ্বারা রাজ্যের অনেক বড় লোকসান হবে। আপনি অবশ্যই দেখেছেন অর্ধেক রাজত্ব হাতছাড়া হয়ে গেছে। হামলাকারী বাহিনী তুফানের মতো ধেয়ে আসছে। শাহজাদার বাবা মারা গেছে, কিন্তু সে পূর্বের মতোই ভোগবিলাসে ডুবে আছে। গতরাতে সে আমাকে জোর করে তার বাগান বাড়ি নিয়ে যায়। আমি নিজেকে তার হাত থেকে রক্ষা করতে পারিনি। যদি সম্ভব হতো তাহলে আমি নিজ হাতে তাকে বিষ খাইয়ে দিতাম। আমি অনেকবার বলেছি, দেখো আমি তোমার বাবার মেয়ে, তোমার বোন, তবুও সে আমাকে রেহাই দেয়নি। তারপরেও কি আপনি মনে করেন তার বেঁচে থাকার কোনো অধিকার আছে? হ্যাঁ, মনে করি, ইউগো বেলজি বলল। তাকে আমি হত্যা করতে পারবো না, আর অন্য কাউকে দিয়েও হত্যা করাতে পারবো না। আপনি কি রানীকে ভয় করেন? লিজা বলল। না, ইউগো বেলজি বলল। কোনো বাবার পক্ষে নিজের সন্তানকে হত্যা করা সম্ভব নয়। রাজমান্ড আমার ছেলে, রডারিকের ছেলে নয়। রডারিকের থেকে রানীর কোনো সন্তান হয়নি। লিজার জন্য এটা কোনো আশ্চর্যের কথা ছিল না। শাহী মহলে এমনটিই হতো। কে কার সন্তান, এ প্রশ্নের উত্তর কেবল সন্তানের মাই দিতে পারত। একজন জার্মান ঐতিহাসিক আগস্ট মেবিল লেখেন,
রডারিক একজন বৌদ্ধ ছিল ঠিকই, কিন্তু সে তার প্রজা সাধারণকে ক্ষুধা ও দারিদ্র্যের মাঝে রেখে নিজে ভোগবিলাসে মত্ত থাকত। কোনো সেনাবাহিনী এমন বাদশার মঙ্গল কামনা করে না, যে বাদশা তার প্রজা এবং অধীনস্থদের মঙ্গল কামনা করে না। রডারিকের আপন বিবিও তাকে বিশ্বাস করত না। রডারিক যখন মারা যায় তখন জেনারেল ইউগোবেলজি তার বিবির সামনে বসে শরাব পান করছিল। লিজা জেনারেল ইউগোবেলজিকে জিজ্ঞেস করল, আপনি কি মুসলমানদের হাত থেকে এই শহরকে রক্ষা করতে পারবেন? জেনারেল জবাব দিতে যাচ্ছিল, এমন সময় দরজা খুলে এক নওজোয়ান প্রবেশ করলো। হ্যালো রাসমান্ড। জেনারেল আদর করে রাসমান্ডকে ডাকলো, এসো এসো, বসো। রাসমান্ড লিজাকে এখানে আসতে দেখেই তার পিছু নিয়েছিল। এতক্ষণ সে দরজার ওপাশে দাঁড়িয়ে লিজা ও জেনারেল ইউগোবেলজির কথাবার্তা শুনছিল। আমার বাবা তুমি? রাসমান্ড জেনারেলকে লক্ষ্য করে বলল, অথচ আমি নিজেকে বাচ্চার ছেলে মনে করতাম। একথা বলেই সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খঞ্জর বের করলো। ইউগোবেলজি শরাবের নেশায় উন্মাদ হয়েছিল। কোনো কিছু বোঝার আগেই রাসমান্ড তার বুকে খঞ্জর বসিয়ে দিল। তারপর খঞ্জর টেনে বের করে দ্বিতীয়বার একই জায়গায় খঞ্জরের আঘাত হানল। বৃদ্ধ জেনারেল তৎক্ষণাৎ মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল। লিজা চিৎকার করে পালাতে চাইল, কিন্তু রাসমান্ড তাকে ধরে তার বুকেও খঞ্জর বসিয়ে দিয়ে চিরতরে খতম করে দিল।